কোন বিষয়গুলোকে এই সংস্কারে নিয়ে আসবেন বলে মনে করছেন? এর আগেও তো আপনারা সভা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। জি, আমি প্রথমে আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ৩৬ জুলাইয়ের যে অভ্যুত্থান এবং বিপ্লব, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত এবং এখনও পঙ্গুত্ব বরণকারী আছেন তারা যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হন, আল্লাহর কাছে সে দোয়া করছি। এরপরে আপনি যে প্রসঙ্গে বলেছেন, এই প্রসঙ্গ নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি এবং বোধহয় আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে অলরেডি। আমরা সেখানে লিখিতভাবে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরব। আমরা তার আগে আমি এখানে এটাকে ডিসক্লোজ করাটাকে সমীচীন মনে করছেন। অবশ্যই আমাদের অনেকগুলো সংস্কারের চিন্তাভাবনা আছে, যেগুলো সরকার তো ৬টা কমিশন গঠন করেছে। এই প্রত্যেকটার এগেনস্টেই আমাদের বক্তব্য আছে। আমরা চাই এই সংস্কারগুলো এমনভাবে হোক যাতে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসবে সেই গভর্নমেন্টের জন্য যেন একটা গাইডলাইন হয়, এটা তাদের জন্য একটা সহায়ক হয়। আমরা এই সরকারকে নিয়ে যাতে খুব আশাবাদী, এই জন্য আশাবাদী যে এটা বিপ্লবের সরকার, বিপ্লবোত্তর সরকার। এই সরকার যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, অনেক সময় মানুষের একটা ধারণা থাকে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার স্বার্থের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলোকে হাত দিতে চায় না। কিন্তু নিউট্রাল গভর্নমেন্টের তো কোনো স্বার্থ নাই, তার স্বার্থ হলো জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ। পলিটিক্যাল পার্টিগুলোরও স্বার্থ জনগণের। কিন্তু সেখানে আপনারা তাদের কাছে যদি এত বেশি প্রত্যাশা করেন তাহলে সেই সময়টার ব্যাপারে আপনারা সময়টা কি অনেক বেশি লেগে যাবে না? প্রত্যাশার বেশি কিছু নাই। আমাদের এক নম্বর প্রত্যাশা তো এটাই যে মূলত এই সরকার এসেছে নির্বাচন করার জন্য। মেইন প্রত্যাশাটা হলো এমন একটা ব্যবস্থা করা হোক যাতে করে দেশের 18 কোটি মানুষ বা যারা ভোটার হবে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা গত 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারিনি। তো এই সরকার যেন ভোটের একটা ব্যবস্থা করে যাতে আমরা সবাই ভোটার যারা যেন ভোট দিতে পারে, বিশেষ করে আমাদের যুব সমাজ। আমিও আমার মনে হয় যে আমি কি ভোট দিতে পেরেছি কিনা আমার খুব ভালো করে খেয়াল নেই। তো এই যে আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত, এইটা এই সরকার এক নম্বরে নিশ্চিত করবে। পাশাপাশি এই রিলেটেড কমিশন গঠন গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রিলেভেন্ট আরও যেগুলো আছে সেগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে করবে। আমরা তো মনে করি যে কোনো আনলিমিটেড সময় তো এটার জন্য প্রয়োজন নাই। নিঃসন্দেহে ওনাদের পক্ষ থেকে একটা পরিকল্পনা ঘোষণা করবেন। আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আমরা একটু দেখতেছি আর এই সরকার যেহেতু একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, আমরা চাই না যে তারা এটা মনে করুক যে আমরা তাদেরকে চাপ দিচ্ছি। এখানে যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি তো একজন বিশ্বখ্যাত মানুষ, সারা দুনিয়া তিনি সম্পর্কে জানেন, ডেমোক্রেসি সম্পর্কে তার ধারণা আছে। পৃথিবীর দেশে দেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিকদের সাথে তার যোগাযোগ আছে। আমার ধারণা যে তিনি যৌক্তিক সময়ের বাইরে কোনো কিছু চিন্তা করবেন এটা মনে হয় না। প্রশ্ন হচ্ছে যে আপনাদের নামে যে মামলা হয়েছে, আমি যতটুকু জানি যে আপনিও রিমান্ডে ছিলেন। আমি একাধিকবার ছিলেন। হেলাল ভাইও অনেকবার জেল খেটেছেন, দুজনই ছাত্রনেতা ছিলেন। তো সেই আপনাদের যে মামলাগুলো, সেই মামলাগুলোর কি অবস্থা? আর এখন যারা ভুক্তভোগী হয়েছে, যারা তৃণমূলের, আপনাদের সেই মামলাগুলোর আসলে কি অবস্থা? আমাদের মামলাগুলো আমরা আইনগতভাবে অলরেডি খালাস পাওয়ার জন্য চেষ্টা করতেছি। বেশ কিছু মামলা ইতিমধ্যে খালাস হয়েছে। আর আমরা তো আশা করি এই সরকার, এটা আইন মন্ত্রণালয় থেকে বোধহয় অলরেডি এই নির্দেশিকা নিম্ন আদালতে অলরেডি গেছে আর যে এই গভর্নমেন্টের 2008 থেকে শুরু করে 2009 থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত যে মামলাগুলো হয়েছে এটা অবৈধ সরকারের মামলা। এই সবগুলো মামলা বাতিল করে দিতে হবে, এটা আমাদের দাবি। এবং সেই দাবির প্রেক্ষিতে আমি যতটুকু জানি যে সরকার উদ্যোগ নিয়েছেন, হয়তো এটা নির্দেশ আসলে তো সব মামলা বাতিল হয়ে যাবে। মামলা বিভিন্নভাবে এখন এই ছাত্র গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছে এরকম বিভিন্ন জনের নামে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হচ্ছে। সেক্ষেত্রে আমি যেটি হেলাল ভাইয়ের কাছ থেকেও জানতে চেয়েছি যে আমাদের কাছ থেকে বিভিন্ন সময় এরকম কিন্তু বিভিন্ন মাধ্যমে তথ্য আসছে যে এটি নিয়েও একটা বাণিজ্যের আইনশৃঙ্খলা বাহিনী করছে, এরকম একটি বিষয় চলে আসছে। তো সেইগুলো নিশ্চিত করা যে অপরাধীকেই যেন আইনের আওতায় আনা হয়, এভাবে বাণিজ্যের কোনো ফাঁকফোকরে আবার যেন না যায়, সেটির ব্যাপারে আপনারা কি কোনো খেয়াল করছেন কিনা বা মনিটরিং আছে কিনা? আপনি সঠিক কথাই বলেছেন। এখানে পতিত স্বৈরাচারের দোসর আইনশৃঙ্খলা বাহিনী, তাদের এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের যে লোকগুলো আছে তারা যেমন আছে, আবার কোনো মানে কি বলে কোনো
দল না বা কোনো হয়তো দলের পরিচয় নিয়েও করতেছে, দলের পরিচয়ের বাইরেও কিছু লোক এইভাবে কিছু চাঁদাবাজি করতেছে, কিংবা এই যে যার নামে মামলা দেওয়ার কথা না এরকম নিরপরাধ লোকের নামেও মামলা দিয়ে দিচ্ছে। এটাও আমরা শুনতেছি এবং কিছুটা আমরা দেখতেছি আর কি। তো এই অবস্থায় আমাদের সুস্পষ্ট বক্তব্য যে এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। তো একজন যদি নিরপরাধ হয়, সে যেই হোক, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা হইতে পারে না। তো এটা তো আর একটা ইনজাস্টিস হবে। তো সুতরাং আমরা এটার বিরুদ্ধে সোচ্চার। আমরা যদি কোথাও এটা দেখতে মানে আমাদের নজরে আসে, আমরা তখন এটার বিরুদ্ধে কথা বলতেছি, বা এটার ব্যাপারে যাতে এই লোক যাতে নিরাপদ লোকটা যাতে পায়, রিলিজ পায়, সে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, এই ব্যাপারে তো আমার মনে হয় সকল দলের উচিত এবং বর্তমান সরকারের উচিত যে কোনো নিরপরাধ লোক যেন কোনো মামলার শিকার না হয়। অবশ্যই কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আমাদের কাছে দর্শকদের অনেক সময় আসে যে একটা প্রেক্ষাপটে শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে গণজাগরণ মঞ্চে হয়তো কতে তুই রাজাকার এরকম কোনো একটু উল্লেখ করবে, ওই প্রতিষ্ঠানের নাম যাতে না বলে, সেরকম একটা চাঁদাবাজি হয়েছিল, যে আমার নাম বইল না, চাঁদাবাজি হয়েছিল। এখনো যে তোমাকে এই মামলায় ঢুকিয়ে দেওয়া হবে, সুতরাং এরকম নীরব একটা চাঁদাবাজির তথ্য আমাদের কাছে আসছে। পলিটিক্যাল দল হিসেবে আপনারা এটাকে মোকাবিলা করবেন কি করে? এটাও তো তাহলে এই যে বিপ্লবের চেতনার বাইরের। পলিটিক্যাল দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জি, এই ব্যাপারে আগাগোড়াই খুবই সোচ্চার। আমরা আমাদের প্রত্যেকটা বক্তব্যে এই বিষয়টা জনগণকে অ্যালার্ট করছি। আমরা ব্যবসায়ীদেরকে বলতেছি যে চাঁদা যে নীতি আসবে এটা বাইন্দে রাখবেন, তাহলে একটা দুইটা ঘটনা ঘটলে খবর যখন মিডিয়া চলে যাবে এবং চিহ্নিত হয়ে যাবে, তখন আর সাহস করবে না। আমরা ব্যবসায়ীদেরকে অ্যাওয়ার করতেছি, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে বলছি যে আপনারা এলাকায় জনগণের সাথে গণসংযোগ করবেন, ব্যবসায়ীদের সাথে করবেন, সাধারণ মানুষের সাথে করবেন। এরকম চাঁদা দাবি করবে যারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক কথায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জায়গা আছে, তাই তো? আছে। আমরা লোকদের বলতেছি যে আপনারা প্রশাসনকে প্রথমে খবর দিবেন, মূল কাজটা প্রশাসনের। কিন্তু কোনো ক্ষেত্রে যদি প্রশাসনের চাঁদাবাজি, তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীও তো না, বাংলার ভয় দেখাতে পারে। প্রশাসনের লোকও যদি চাঁদা নেয়, জি, তাহলে তাকেও আমরা ছাড় দিব কেন? তাকে চিহ্নিত করতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রেজেন্ট রিজিমকে বলবো, চাপ প্রয়োগ করব। তাকে আমরা গণদুশমন হিসেবে চিহ্নিত করে জাতির সামনে তাকে পরিচয় করে দিব। আপনারা প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে এই বিষয়গুলো আশা করি যে আপনাদের আলোচনায় আসবে। অবশ্যই আসবে। জি, আমরা মনে করি, আমি এ ব্যাপারে আমরা একটা কথা বলি, আমাদের প্রেজেন্ট রিজিমকেও আমরা অনুরোধ করব যে আপনারা গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই বিষয়টা চিহ্নিত করুন। কারণ এইটা কোনোভাবে এটা জাতির জন্য ক্যান্সার স্বরূপ। কারণ এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানির পর মানুষ মুক্তি পেল, সেই যদি আবার আগের পতিত স্বৈরাচারের কাজগুলি এখন কেউ করে। তো সেলিম ভাই, যে প্রশ্নগুলো এসেছিল সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই যে আপনাদের ছাত্র সংগঠন আপনাদের রাজনীতি করছে, তারা এতদিন কেন অপ্রকাশ্যে ছিল, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, প্রথম আমি 2-3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম হলো, জামাত ইসলামী একটা ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন। জামাত ইসলামের কোনো কাজ গোপন নাই। জামাতের সব কর্মসূচি, জামাতের স্থায়ী কর্মসূচি আছে 4টা, সেটাও জামাতের গঠনতন্ত্রে পরিষ্কার দেওয়া আছে। জামাত যে রাজনীতি করতেছে বাংলাদেশে, জামাতের রাজনীতির মূল কথা হচ্ছে আমরা এই বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ করতে চাই যেটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, এবং আমরা সেই কল্যাণ রাষ্ট্র করতে চাই মূলত আল্লাহর দেওয়া যে বিধিবিধান আছে। একজন মুসলমান হিসেবে আমাদের সবার জানার কথা যে আল্লাহ আমাদের জন্য বিধান দিয়ে দিয়েছে। এই দুনিয়া কিভাবে আমরা পরিচালনা করব, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে। নামাজের জন্য যেমন বিধান আছে, রোজার জন্য যেমন বিধান আছে, হজের জন্য আছে, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু নিয়ম দেওয়া আছে, কোন আইনে আপনি রাষ্ট্র চালাইবেন। তা আল্লাহর আইনের ভিত্তিতে এবং রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র চাই। এটা হলো আমাদের স্থায়ী কর্মসূচি। আর আমাদের এই যে বিভিন্ন সময় এই সরকার আসার পরে আমরা দাবি করেছি যে চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আমরা দাবি করেছি যে নির্বাচনের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমি যে কথাটা মাঝখানে বলেছি যে আমাদের একটা লিখিত দাবিও আছে, যেটা এই সরকারের কাছে আমরা প্রকাশ করব শীঘ্রই যখন দেখা হবে। সেই জন্য আমি বলছি যে ওই দফাগুলো আমি এখন প্রকাশ করছি না। ওটা বুঝতে উনি হয়তো একটু
মনে করছেন যে আমাদের কর্মসূচিগুলো আমরা হাইড করতেছি, তা না, আমাদের কর্মসূচি ওপেন, উনিও জানেন। না ওই যে উনি যেটা বলছে যে আপনাদের কাছে কমিটি দিল ছাত্র দল, আচ্ছা ওইটা আসতেছে, ওইটা বলছো। আমি আপনার আগের কথার একটু মাঝখানে একটু আপনি একটু ইঙ্গিত করে যে কথা বলেছেন যে রাজনীতি ওপেনই করা উচিত। জামাত ইসলামীকে তো আপনি চেনেন, ছাত্র শিবিরকে আমরা চেনেন, আমরা কখনো না গোপন ছিলাম না। আমরা ইভেন এই আওয়ামী দুঃশাসনে যখন আমাদের ব্যাপারে জিরো টলারেন্স ছিল, দেখা মাত্র গুলির নির্দেশ, আমরাই একমাত্র সংগঠন যে তারপরও তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রকাশ্যে দিবালোকে গণজামায়াত করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, সফলভাবে করেছি। পুলিশের 28 অক্টোবরও করেছেন, 28 অক্টোবরেও করেছি। আমাদের যখন মারা তখন আপনি 28 অক্টোবরেও আমাদেরকে বলেছিল যে এখানে কোনোভাবে করতে দিবে না। এইটাই আমরা প্রশ্নটা নিলাম হেলাল ভাইয়ের কাছ থেকে। 28 অক্টোবরে বলেছিল কোনোভাবেই করা যাবে না, কিন্তু জামাত ইসলামী বলেছে যে আমরা করব এবং আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমরা 28 অক্টোবরের প্রশ্নের জবাবটা আলাদা করে নিব, আমি একটু শেষ করি। তো সেজন্য জামাত ইসলামীর সকল বক্তব্য, জামাত যেটা চায় যে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, এবং সেটা আমরা কিসের ভিত্তিতে করতে চাই সেটা আমি বললাম। 2 নম্বর হলো জামাত ইসলামী এই সমাজের যে দারিদ্রতা আছে, অভাব অনটন আছে, কর্মসংস্থানের অভাব আছে, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা বিরাট, তাদের জন্য সার্বক্ষণিক তার 12 মাস জামাত ইসলামী তাদের সহযোগিতায় কাজ করে, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে, মানুষের স্বাস্থ্য সেবায়, তারপরে মানুষের প্রকৃত দিন এবং দুনিয়া উভয়ের সমন্বয়ে একজন চরিত্রবান মানুষ বানাবার জন্য জামাতের নিজস্ব, এটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন, যে আমাদের এখানে রেগুলার একটা মানুষকে শেখানোর একটা ব্যবস্থা আছে, জামাতের নিজস্ব কর্ম পরিকল্পনা আছে, যার মাধ্যমে তার রাজনৈতিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে, দেশ গড়ার নাগরিক হিসেবে, দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী নাগরিক হিসেবে জামাত ইসলামের কাজ করে। তো জামাত ইসলামের কর্মসূচিগুলো ওপেন, ভেরি ওপেন, আমরা সেভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর আপনি যেটা বলেছেন যে বিএনপি জামাতের সম্পর্কের কথা, কখনো মানে আপনি বলতেছেন যে কখনো একসাথে করেছেন, কখনো সেপারেট প্ল্যাটফর্ম থেকে করেছেন, এটাই হয় রাজনীতিতে, এগুলো হওয়াটা কোনো ব্যাপার না। হয়তো যখন প্রয়োজন হয়েছে একসাথে হয়েছে, কখনো সেপারেট হয়েছে, সেটা আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি হয়েছে বা শিবির, এই মুহূর্তে আপনাদের মধ্যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো টানাপোড়েন আছে? যে বিএনপি জামাতের টানাপোড়েন কি হচ্ছে? আমি দেখি না কোনো টানাপোড়েন হলে আমি আর হেলাল ভাই বসে আলোচনা করতেছি, তাহলে তো উনি আসার কথা ছিল না, অথবা আমি আসার কথা ছিল না। আমরা তো আগে জেনেই আসছি যে উনি আসবেন, আমি জানি, আমি আসবো, উনি জানেন। তো আমাদের টানাপোড়েন তো এখানে দেখা যাচ্ছে না। ব্যাপারটা হলো রাজনীতি, তো বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, দুইটা দলের মধ্যে কিছু গ্রেটার ইন্টারেস্টে আমাদের একসাথেও আমরা পথ চলেছি, আবার সেপারেটলিও আমরা পথ চলেছি, এগুলা এটা রাজনীতির একটা সৌন্দর্য। এটাকে সম্পর্কের অবনতি বলে কোনো ধরনের একটা হলো যে মাহবুব ভাই যেটা করতে চাইছিল যে আপনাদের কমিটি দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হলো, এবং আমরা দেখেছি যে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, সে হঠাৎ করে আপনাদের সংগঠনের সভাপতি হয়ে গেল। এই লুকানো ছাপানোর কথা মনে হয় আপনি বলতে চাইছিলেন। ছাত্র শিবিরের সেক্রেটারি নিজে প্রেস কনফারেন্স করে একেবারে ওপেনলি, বোধহয় সেই কনফারেন্স আপনি পরিপূর্ণ জবাবটা দেন, তাহলে আমার মনে হয় ভালো। ছাত্র শিবিরের সেক্রেটারি বলছে এই যে নাম আর ওই নাম, তার নামে যে আরেকজনকে মিলানো হয়েছে ওটা ঠিক না, সে বলেছে। তাই নাকি? সেই কমিটিতে ছিল না, একই নাম দুইজনের, আরে সেটাতে ছিল না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সব সময় ছিল, এমন কোনো সময় ছিল না, এমন কোনো দিন ছিল না যে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল না। শিবির বাংলাদেশের রাজনীতিতে সংঘাত হোক, সংঘর্ষ হোক, এই শুধু বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি দেয়া নিয়ে অথবা একটু ওপেন রাজনীতি করা নিয়ে ওখানে একটা গণ্ডগোল বাধক, শিবির সবসময় এটাকে অ্যাভয়েড করে আসছে। আমরা যখন একসাথে, আমরা বিএনপি যৌথ জোট সরকার ছিল, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার চেষ্টা করিনি, কিন্তু আমরা ছিলাম। কিন্তু আমাদের উপরে যখন কোনো আঘাত এসেছে, যেমন 2005 সালে হঠাৎ করে বাম ছাত্র সংগঠন মিলে আমাদের উপরে একটা অ্যাটাক করে দিল, সেই অ্যাটাকের সময় আমরা তাৎক্ষণিকভাবে এটা প্রতিবাদ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি। মিছিল করে আমরা সেই মুক্তাঙ্গন দিয়ে এসে প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং পরিষ্কার বলেছি যে শিবিরের উপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির উপর আক্রমণ করা হয়েছে। তো
তো সে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, এটা বোধহয় উনি একজন একটা দলের ছাত্র নাই তা বলেনি, বলেছে ছিল। জি। ওপেন কেন ছিলাম না এটা বলতে পারেন যে আমরা গ্রেটার ইন্টারেস্ট হয়তো ছাত্র শিবির মনে করেছে, ওপেন আর সিক্রেট ঢাকা মানে হয়তো বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ আছে, ওইখানে ওনারা মেম্বার ছিলেন না। জি, ক্রিয়াশীল সংগঠনগুলো সবাই পরিবেশ ওইটাও একটা বুয়া জিনিস, কারণ পরিবেশ পরিষদ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় কোনো আছে না, এটা হলো এটা ভিসির নেতৃত্বে এটা পরিবেশ পরিষদ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এটা কোনো ভিত্তি নাই, এটা কোনো আইনি হেলাল ভাই, ভিত্তি নাই। আমি একটু হেলাল ভাই এটা এক মিনিট যে আছে, আইন সেলিম ভাই বহির্ভূত আপনার সময় থেকেই কয়েকটা সংগঠন মিলে দাবি করলো যে অমুক সংগঠন থাকবে না, এটা তারা পারে না। 10টা না 100টা 1 লাখ ছাত্র 100টা ছাত্র সংগঠন মিলেও ছিলেন না, আরেকটা ছাত্র সংগঠনের ব্যাপারে কোনো ডিসিশন তো সে নিবে, তার এই রাইট কোথা থেকে কে দিল তার রাইট? আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অ্যাক্টিভিটিসের যে জায়গাগুলো আমরা নির্বাচনে ছিলাম। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে ছিলেন, সবগুলো নির্বাচনে শিবির যা ভোট পাইছে, আর ওই যারা পরিবেশ পরিষদের দাবি করতেছে এক্সেপ্ট মানে দুই একটা সংগঠন ছাড়া, ওদের কোনো অস্তিত্ব আছে? ওরা সবাই মিলে কি আমাদের একটা হলের একজন ক্যান্ডিডেট যা ভোট পাইছে তাকে পাইছে? না না, সেটা তারা কিভাবে একটা ডমিনেট একটা এমন একটা আদর্শিক চরিত্রবান, তারা কিন্তু শুনেন আমি বলি, সুন্দর একটা ছাত্র সংগঠন ওরা কি ডিসিশন নেবে? ছাত্র সংগ্রাম পরিষদ আর ছাত্র দল, আমরা ফার্স্ট হয়েছি 89-এ আমরা সমস্ত হলগুলোতে একক ভাবে মেজরিটি পাইছি। সেলিম ভাই যে প্রশ্নটা করেছে হেলাল ভাই, সেটি হচ্ছে যে তৃতীয় চতুর্থ এইভাবে ভোট টোট পেয়েছে। এই ধরনের একটা ছাত্র সংগঠন কিভাবে, মানে তার মানে হলো এই ছাত্র সংগঠনটাকে আদর্শিকভাবে নৈতিকভাবে এমন ভাবে আপনি বলেন যে আপনি পরিবেশ পরিষদের মেম্বার হননি, না আমি পরিবেশ পরিষদের মেম্বার হবইও না। পরিবেশ পরিষদ কি, আমি তো বলছি এটা ইললিগ্যাল বোয়া, এটা আপনি বললে তো হবে না, না, বললেন হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর অস্তিত্ব নাই। আমি আমার একটা বিরতিতে যেতে হবে, তাহলে আমরা আরেকটা ছাত্র সংগঠন মিলে আরেকটা পরিবেশ, তো একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারবে। এটা তো কয়েকদিন আগে ফেসিবাদী আওয়ামী লীগ যেটা করেছিল, তার 14 দলের দূষর যেগুলোর কোনো ভোট নাই, এটা মেম্বার হইতে পারবে না। হাসানুল্লাহ কিনু এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যে নির্বাচন হয়, ওখানে সে মানে 100 ভোট পায় না, সেই হাসানুল্লাহ কিনুদের নিয়ে বলে যে জামাত ইসলামী নিষিদ্ধ। এই ধরনের অবৈধ ডিসিশন নিলে কি হয়? আমরা ফিরছি জামাতের নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আপনার কাছে। আপনার আগের বিরতির আগের কিছু কথা বাকি ছিল, একদমই খুব ছোট করে বলবেন। ছোট করে বলবো, একটা কথা আসছে যে একেবারে স্পেসিফিক করে, কিন্তু বাংলাদেশে আমার জানা মতে জামাত ইসলামী তো বটেই, জামাত ইসলামীর লক্ষ লক্ষ সাপোর্টারের মধ্যে একটা সাপোর্টারের ব্যাপারে কেউ অভিযোগ দেয় নাই, কখনোই দেয় নাই যে কোনো ইললিগ্যাল ম্যাটারের সাথে, চাঁদাবাজি কিংবা দর্শন খুন জাতীয় কোনো খারাপ কাজের সাথে কোনো সম্পর্ক। ইভেন আমি মনে করি দেশে যে ইসলামী দলগুলো আছে এবং আমাদের সাথে যারা ছোটো ছোটো দলগুলো আছে, তাদের ব্যাপারেও আমি খুব শুনি নাই, আর সোজা কথা শুনি নাই যে তারা কোনো এরকম মানুষের কাছে যে চাঁদা দাবি করে বা কোনো কিছু করে ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমি মনে করি চাঁদাবাজি যারা করে এদেরকে আমি কোনো দলের বিবেচনা করতে চাই না, এগুলো সব দলের শত্রু। সে কোনো দলের যদি পরিচয় দিয়েও থাকে, আমি মনে করি সেই দলেরও সে আসলে শত্রু। তো সুতরাং একমাত্র বলার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমি তো জামাত ইসলামের কথা বলবোই, এর সাথে সাথে আমি অন্যান্য ইসলামী দলগুলোর কথাও বলবো যে তাদেরও লোকেরা কোনো চাঁদাবাজি করে। ধন্যবাদ সেলিম ভাই। জনগণের সাপোর্ট এবং পরিসংখ্যান বলছে বিএনপি আগানো, ইসলামী দলগুলোর সাথে আপনারা ঐক্য করছেন কি তাহলে পরবর্তী নির্বাচনে বিরোধী দল হওয়ার জন্য? পরিসংখ্যান বলতে কি, মানে পরিসংখ্যান তো বহু ধরনের আসছে, এখানে পরিসংখ্যান একবার এক দলকে আগাচ্ছে, আরেকবার আরেক দলকে আগাচ্ছে, এটা চলতেই থাকবে। এটা সামনে ওই পূর্বের পরিসংখ্যান কিংবা এই মুহূর্তের পরিসংখ্যান পরবর্তীতে ঠিক থাকবে এটাও মনে করার কোনো কারণ নাই। এগুলো অনেক চেঞ্জ হয়েছে। পৃথিবীতে এমন আছে যে মাত্র দল গঠন হয়েছে, আপনি এই ফ্রান্সের এখন যে ম্যাক্রো সরকার, এটা এর আগে কোনো দলই ছিল না, ব্যাংকার ছিল উনি, ওখান থেকে এসে দল গঠন করে উনি ক্ষমতায় চলে আসছে। পৃথিবীতে বহু প্রমাণ আছে। আর জামাত ইসলামী বা ইসলামী দলগুলো বা এদেশে প্রতিষ্ঠিত অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আগে থেকেই কিছুটা মানে যথেষ্ট পপুলারিটি আছে, তাই না? এটা আমি মনে করি না যে এখনই কোনো মেজার করার বিষয়। এটা সময় আসবে, জনগণ সবার রাজনীতি দেখবে, কথা শুনবে, বক্তব্য শুনবে, সময় ঠিক করে দিবে যে কে কোন পজিশনে যাবে। আমরা তো অগ্রিমিট। আমি একটা কথা বলি যে আমাদের দর্শকরা একটা প্রশ্ন করেছে, হেলাল ভাই যেটা বলেছেন যে কোনো মানুষই বলে উঠবে না, এটা আমারও কনসেপ্ট, এটা আমাদেরও কনসেপ্ট। কিন্তু আমি একটা স্পেসিফিক ব্যাপারে বলেছি,
চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জাতীয় কাজে জামাত ইসলামের লোকেরা ধন্যবাদ, কোনোভাবেই জড়িত নয়, এটা বোঝানো যায়। জি, বিভিন্ন- আরেকটা কথা আমি পিছনে একটু শেষ করে যাই, মাহমুদুর রহমান ভাইয়ের কথাটা এসেছিল, উনি ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম তিনি। এই মানুষটাকে জেলে পাঠানো হলো, এটা খুব দুঃখজনক। এটা কিন্তু সেলিম ভাই দুই চারটা কথা কিন্তু বলা যেতে আমি পারে। মনে করি কোন কোন জায়গা আপনার আমি মনে করি indirectly এটা শেষ দখল করি। হয়েছে। একটু শেষ আমি করি। যেটা বলা- আমি আমার একটু- মাহমুদ জি, ভাইয়ের দ্রুত মুক্তি কামনা করছি। দ্রুত মুক্তি দেওয়ার আমরাও ব্যবস্থা কামনা করছি। আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল সাহেব এটা উদ্যোগ নেবেন, যাতে মাহমুদ ভাই আর 1 ঘন্টা বেশিও জানে জেলে না থাকে। ধন্যবাদ। তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। জি, আমরা এটা আমাদের দর্শক প্রশ্ন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন আছে, জামাতের যুব সংগঠন নেই, তাহলে কি যুবকরা জামাত যুব শিবির করে না? না, আমাদের যুব সংগঠন, আমাদের এটা ঠিক ওরকম যুব সংগঠন না হইলেও এটাকে আমরা যুব বিভাগ বলি। আছে যুব শিবির আছে না না, যুব শিবির নাই, যুব বিভাগ আছে। যুব শিবির ছিল আমি যখন এবং রাজনীতি- বিভাগ বলতে আপনাদের ছাত্র দল আছে, যুব দল আছে, কিন্তু ওদের একটা যুব BNP শিবির আছে কিন্তু আমাদের যুব শিবির নাই, আমাদের যুব শিবির ছিল ভাই আমি হ্যাঁ, এটা ছিল না একটা? আমাদের না, কেউ ছিল না। আমাদের না, না, আমাদের দর্শকদের জন্য আপনি দেখা হতে ক্লিয়ার পারে, করেন। কিন্তু যুব আমি শিবির দর্শকদের ছিল। ক্লিয়ার করতেছি যে আমাদের যুবকদের কাজ 1 করার মিনিটের মধ্যে। হিউজ এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে যুবকদেরকে আমরা অর্গানাইজ করি। তার মধ্যে যুব বিভাগ নামে, যেন আমাদের ঢাকা সিটিতে যুব বিভাগ আছে এবং এটাতে হাজার হাজার আপনারা ছেলে। দল এই যুব দল যেমন আছে, যুব লীগ নামে আগে সেলিম ভাই, ছিল, আপনি আপনারা সেটা কেন লুকাচ্ছেন। যুব সংগঠন না, লুকাচ্ছে করছেন না ভাই। সেলিম ভাই একটা কিছু লুকায় যাচ্ছে। যুব শিবির নামে কিছু কারণ না। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যুব শিবির না, না, একই এটা- আন্দোলনের এটা- দুটি এটা- পথ এটা- এই এটা স্লোগান নেই দিত তারা ওনাদের নেই। একই আন্দোলনের দুটি পথ না, ছাত্র আমাকে শিবির, আমরা যুব একটু শিবির, জবাবটা আমি নিজে নেই দেখছি। যে হেলাল ভাই ওয়ালে জবাবটা লেখা নেই, রয়েছে। না হলে এটা- দর্শক বঞ্চিত হবে। আমার ফজলুল যুব শিবিরের সঙ্গে আমার যুক্ত জানা নেই। মতে যুব শিবির নামে কোনো কিছু না, আপনারা যুব সংগঠন করার কোনো না, আমরা পরিকল্পনা আছে কিনা এবং করছেন না আমাদের কেন? যুব শাখা আছে, আমাদের যুব ইউনিট আছে, এটাকে আমরা এক শাখার এক এক দলে এই অবকাঠামোগুলো সিস্টেমগুলোতে একটু ভিন্ন ভিন্ন। যেমন আমাদের এখানে শ্রমিক বিভাগ আছে, কিন্তু আমাদের এখানে যুব বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগই আছে। তো যুব শিবিরটা কি যুব শিবিরটা অন্য অন্য কারো হইতে পারে, এটা শিবিরের কিছু না। ওকে, এটা- আপনাদের থাকে না, একটা ভালো জিনিসের নকলতা। এক মিনিটের মধ্যে একটু প্রশ্নের উত্তর যুব দিবেন। শিবির নামে আমাদের সংগঠনের রিকগনাইজ কোন আমি অর্গানাইজেশন জানি না ঠিক, আমার মনে হয় সময় একদম শেষের দিকে। আমাদের এখানে যুবকদের কাজ করার হিউজ অপরচুনিটিস আছে। আমাদের বিভিন্ন সাইড অর্গানাইজেশন আছে, হ্যাঁ, সেই সাইড অর্গানাইজেশনের মাধ্যমে যুবকদেরকে আমরা ইনভাইট করি। বিভিন্ন ক্লাব আছে, ক্রীড়া সংগঠন আছে, যুব বিভাগ আছে, অনেক ধন্যবাদ। ব্লাডের বিভিন্ন ব্লাড রিলেটেড বিভিন্ন সংগঠন আছে। এই সংগঠনের মাধ্যমে মূলত আমরা যুবকদেরকে আমাদেরকে একদম হেলাল ভাই, শেষ কথা দর্শকের জন্য 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন তাহলে দেখেন আমাদের সকলেরই একটা লক্ষ্য, জামাত ইসলামী বলেন, অন্যান্য বাম সংগঠন বলেন, ফাসিবাদ বিরোধী সমস্ত সংগঠন, তাদের আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশে যেন সমস্ত মানুষ একটা ভোটের অধিকার পায়। যেই ভোট থেকে আমরা গত 17 বছর বঞ্চিত ছিলাম এবং একটা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, সেই গণতন্ত্র এবং আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই লক্ষ্য একটাই। অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে এই নিয়ে কোনো বিভেদ নেই, আমরা সবাই লক্ষ্য একটাই, একটা সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, এবং এই ধারা যেন পরবর্তী বাংলাদেশে চালু থাকে, বারবার যেন আপনার অনেক বাধাপ্রাপ্ত ধন্যবাদ। না ঠিক হয়। 30 সেকেন্ডের জন্য যে আমিও তাই মনে করি বাংলাদেশে ফেসিবাদ যাতে আর কোনোভাবে ফিরে আসতে না পারে, পতিত স্বৈরাচার যেন কোনোভাবে আর ফিরে আসতে না পারে, তার জন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে, গ্রেটার ঐক্য আমাদের ধরে রাখতে হবে, গোটা জাতির মধ্যে আমাদের ঐক্য রাখতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেখানে আমাদের যুব সমাজ সবাই মনের মাধুরী নিয়ে, মনের আনন্দ নিয়ে তারা যেন ভোট দিতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ জনাব সনিবউদ্দিন এবং অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে